আজকে আমরা আসলে আলোচনা করব তোমাদের কেমিস্ট্রি 2 বইটা থেকে চ্যাপ্টার 9 অ্যাসিড ক্ষারক সমতা এই টপিকটা নিয়ে বা এই অধ্যায়টা নিয়ে। এই অধ্যায়টার মধ্যে অ্যাসিড, ক্ষারক এবং ক্ষার এদের বিভিন্ন বৈশিষ্ট্য বা এরা কেমন বিক্রিয়া দেয় সেগুলো নিয়ে আসলে আলোচনা করা হয়েছে। তো সেগুলো আমরা আলোচনা করার ট্রাই করব। তাহলে চলো আমরা পড়াশোনা স্টার্ট করি। এই অধ্যায়টা আমি বলছি অলরেডি তোমাদেরকে অ্যাসিড এবং ক্ষারকের বিভিন্ন বৈশিষ্ট্য এবং তাদের বিভিন্ন বিক্রিয়া নিয়ে আলোচনা করা হয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব অ্যাসিড নিয়ে। অ্যাসিড, অ্যাসিডের আরেকটা খুব সুন্দর নাম আছে, যে নামটা দ্বারা আমরা অ্যাসিডটাকে আদর করে ডাকি আসলে, সেই নামটা হচ্ছে কি? অম্ল। অ্যাসিডের আরেকটা নাম কি বলো? অম্ল। এই নামটা একটু মাথায় রাখবা, কারণ স্যারদের এই নামটা খুব পছন্দ, অ্যাসিড না দিয়ে এই অম্ল বলে দেবে। ঠিক আছে? আচ্ছা, অ্যাসিড বা অম্ল এইটা আসলে কি? খুব সহজ ভাষায় আমি তোমাদেরকে বলি, যেসব যৌগ জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন দান করে তাদেরকে আমরা সাধারণত অ্যাসিড বলি। এখন আরেকটা খুব সুন্দর সংজ্ঞা আছে, সেটা তোমাদের জন্য একটু কঠিন মনে হইতে পারে, সেটা আমি বলি না, তারপরে বলে দেই। যেসব যৌগ বিয়োজিত হয়ে এইচ প্লাস আয়নে পরিণত হয় এবং কোনো ধাতুর দ্বারা যদি সেই এইচ প্লাস আয়নকে প্রতিস্থাপিত করা যায় তাদেরকে আসলে কি বলে? অ্যাসিড বলে। আচ্ছা, সেটা হচ্ছে একটা আমাদের সংজ্ঞা। আরেকটা হচ্ছে যেসব যৌগ জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন দান করে তাদেরকে আমরা সাধারণত অ্যাসিড বলি। আচ্ছা, তাহলে অ্যাসিডের একটা উদাহরণ যদি আমরা বলি HCl। আমি যে দ্বিতীয় যে সংজ্ঞাটা বললাম সেই সংজ্ঞাটা আমরা একটু এখন এখান থেকে মনে রাখার ট্রাই করব। দেখো, HCl কে ভাঙলে বা বিয়োজিত করলে বা জলীয় দ্রবণে দ্রবীভূত করলে সে কি হবে? বিয়োজিত হয়ে একটা H প্লাস আয়নে পরিণত হবে আর একটা Cl মাইনাস আয়নে পরিণত হবে। সবগুলা জলীয় অর্থাৎ অ্যাকুয়াস। এক ইউ লেখা মানে হচ্ছে অ্যাকুয়াস। এটাও কি অ্যাকুয়াস? এটা হচ্ছে অ্যাকুয়াস। ঠিক আছে? তাহলে HCl কি করলো? জলীয় দ্রবণে H প্লাস আয়ন দান করলো বা H প্লাস আয়নে পরিণত হলো। এখন কোন ধাতু দ্বারা যদি এটাকে প্রতিস্থাপিত করা যায়, যেরকম ধরো সোডিয়াম ধাতু দ্বারা আমরা যদি প্রতিস্থাপিত করি, এটাকে যদি করা যায় তাহলে সেটাকে কি বলা হবে? সেটাকে বলা হবে হচ্ছে অ্যাসিড। এভাবে আমরা লিখতে পারবো না? দেখো তো, লেখা যাবে। তাহলে এইটা হচ্ছে অ্যাসিড কাকে বলে, একটা আমরা আহ, সংজ্ঞা বললাম আর কি। তাহলে এইটা হচ্ছে একটা সংজ্ঞা। আরেকটা সংজ্ঞা আমি বলছি কি, যেসব যৌগ জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন দান করে তাদেরকে আমরা কি বলবো? অ্যাসিড বলবো। চলো এখন আমরা অ্যাসিডের একটু প্রকারভেদটা দেখি। আচ্ছা, অ্যাসিডের প্রকারভেদ হচ্ছে, সাধারণত অ্যাসিড গুলাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো জৈব অ্যাসিড, আরেকটা হচ্ছে অজৈব অ্যাসিড। আচ্ছা, এইটা হচ্ছে আমরা সাধারণত এটাকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো জৈব অ্যাসিড আর একটা হলো অজৈব অ্যাসিড। জৈব অ্যাসিড কারা? যে অ্যাসিড গুলো আসলে আমরা কি করি, বিভিন্ন খাদ্যে পাই, যেরকম ধরো তেঁতুলে আছে হচ্ছে টার্টারিক অ্যাসিড, লেবুতে আছে সাইট্রিক অ্যাসিড, দুধে আছে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। এগুলো হচ্ছে হলো অনেক মৃদু অ্যাসিড বা অনেক কি বলে এটাকে, আমরা যদি বলি দুর্বল অ্যাসিড। হ্যাঁ, অনেক মৃদু বা দুর্বল অ্যাসিড এগুলো। এগুলো আমরা কি করতে পারি সহজেই? আমরা কি করতে পারি? বিভিন্ন খাদ্যের মধ্যে পাই এবং এটা সেগুলো আমরা গ্রহণ করতে পারি, তাই না? আচ্ছা, এবং অজৈব অ্যাসিড কারা? অজৈব অ্যাসিড হচ্ছে তারা সাধারণত তীব্র অ্যাসিড। যেরকম আমরা যদি একটু উদাহরণ বলি, অজৈব অ্যাসিডের মধ্যে আছে হচ্ছে HCl, সালফিউরিক অ্যাসিড H2SO4, HNO3 নাইট্রিক অ্যাসিড, HNO2 নাইট্রাস অ্যাসিড,
এরকম আরো অনেকগুলো আছে, এগুলো হচ্ছে অজৈব অ্যাসিড। আর জৈব অ্যাসিড মানে কি, যারা হচ্ছে যাদেরকে আমরা কি সাধারণত খাদ্যে পাই, এবং এরা হচ্ছে মৃদু অ্যাসিড বা দুর্বল অ্যাসিড, তাই না? আচ্ছা, এখন জৈব অ্যাসিডের একটা ধর্ম আছে, জৈব যে কোনো পদার্থের একটা ধর্ম আছে। সেই ধর্মটা কি, তাদের মধ্যে অবশ্যই কি থাকতে হবে, কার্বন যৌগটা থাকতেই হবে। আর অ্যাসিডের একটা ধর্ম হচ্ছে জৈবর মধ্যে, সেটা হলো COOH, এই কথাটা থাকতে হবে। জৈব অ্যাসিডের মধ্যে কি থাকতে হবে, COOH, এইটুকু থাকতেই হবে, তাহলে সেই অ্যাসিড হবে, না হলে অ্যাসিড হবে না। এবং এইটার সাথে থাকবে হচ্ছে CnH2n+1 সংখ্যক অনুপরমাণু। ধরো n মানে হচ্ছে কার্বনের সংখ্যা। এইগুলো আমরা পরে জৈব যৌগ যখন পড়বো, তখন আমরা এগুলো নিয়ে পড়াশোনা করবো। আপাতত এটা জানো যে জৈব অ্যাসিডের একটা ধর্ম হচ্ছে COOH, এই কথাটা থাকতে হবে, অর্থাৎ কার্বন থাকতেই হবে। আচ্ছা, আর অজৈব অ্যাসিড কি, যারা হচ্ছে কার্বন থাকবে না, যাদের মধ্যে অন্যান্য পদার্থ থাকতে পারবে, এরা হচ্ছে কি অজৈব অ্যাসিড। আর অ্যাসিড কাকে বলে, যারা হচ্ছে জলীয় দ্রবণে H+ আয়নে দান করে। এখন আসো, শক্তিমত্তার ভিত্তিতে অ্যাসিড কয় প্রকার? শক্তিমত্তার ভিত্তিতে অলরেডি আমি বলে ফেলছি, শক্তিমত্তার ভিত্তিতে অ্যাসিড হচ্ছে দুই প্রকার। এক নম্বর হচ্ছে শক্তিশালী অ্যাসিড বা সবল অ্যাসিড। তারপর আরেকটা হচ্ছে দুর্বল অ্যাসিড বা মৃদু অ্যাসিড। দুর্বল অ্যাসিড বা মৃদু অ্যাসিড। আচ্ছা, শক্তিশালী অ্যাসিড কোনগুলো? সাধারণত অজৈব যে অ্যাসিড গুলো আছে সেগুলো হচ্ছে শক্তিশালী অ্যাসিড। আর জৈব অ্যাসিড কোনগুলো? সেগুলো হচ্ছে দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিডটা হচ্ছে জৈব অ্যাসিড, মানে যেগুলো আমরা সহজেই গ্রহণ করতে পারি, বিভিন্ন খাদ্যে পাই, এগুলো হচ্ছে দুর্বল অ্যাসিড। এখন এটার প্রপার সংজ্ঞা কিভাবে দেব? তাহলে মনে রাখবো আমরা, শক্তিশালী অ্যাসিড হচ্ছে জলীয় দ্রবণে জলীয় দ্রবণে জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, অর্থাৎ 100% বিয়োজিত হয়। 100% সম্পূর্ণরূপে বিয়োজিত হয়। আর দুর্বল অ্যাসিড কি সম্পূর্ণরূপে বিয়োজিত হবে না, আংশিক বিয়োজিত হবে। তাহলে এটা কি হয়, সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না, আংশিক বিয়োজিত হয়। সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না, আংশিক বিয়োজিত হয়। এখন শক্তিশালী অ্যাসিড হচ্ছে সাধারণত অজৈব অ্যাসিড গুলো, আর দুর্বল অ্যাসিড হচ্ছে জৈব অ্যাসিড গুলো, এটা আমরা বুঝলাম। এখন শক্তিশালী অ্যাসিড কাকে বলে? যেসব অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় তাদেরকে শক্তিশালী অ্যাসিড বলে। দুর্বল অ্যাসিড কাকে বলে? যেসব অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না, তাদেরকে আংশিক বিয়োজিত হয়, তাদেরকে দুর্বল অ্যাসিড বলে। আচ্ছা, এখন পরীক্ষায় প্রশ্ন আসে যে নিচের কোনটি শক্তিশালী অ্যাসিড, নিচের কোনটি দুর্বল অ্যাসিড, তুমি কেমনে বলবা? জৈব অ্যাসিড গুলো সাধারণত কি দুর্বল অ্যাসিড, আর দুর্বল অ্যাসিড জৈব অ্যাসিড একই তো কথা।
তাহলে যেহেতু জৈব অ্যাসিডটা দুর্বল অ্যাসিড এবং জৈব অ্যাসিডের একটা ধর্ম হচ্ছে তার মধ্যে কি থাকতে হবে, কার্বন থাকতে হবে, কার্বন। তাহলে যেসব অ্যাসিডের মধ্যে কার্বন থাকবে তারা হচ্ছে হলো দুর্বল অ্যাসিড। তাহলে দুর্বল অ্যাসিড বাদে যা আছে পৃথিবীতে সব কি সবল অ্যাসিড না? মাথায় রাখতে পারবো তো আশা করি। তাহলে দুর্বল অ্যাসিডের ধর্ম হচ্ছে কি থাকবে, কার্বন যৌগটা থাকবে, কার্বন থাকবে, এটা হচ্ছে একটা ধর্ম। তাহলে কার্বন যুক্ত যে অ্যাসিড গুলো আছে সেগুলো হচ্ছে দুর্বল অ্যাসিড, কার্বন ছাড়া যেগুলো আছে সেগুলো হলো শক্তিশালী অ্যাসিড। এখন এগুলো আমরা খুব সহজে মনে রাখতে পারবো। এখন দেখো এই যে যে শক্তিশালী অ্যাসিডটা, সে যেহেতু অ্যাসিড, সে অবশ্যই কিন্তু কি করবে, জলীয় দ্রবণে H+ আয়ন দিবে। এবং দুর্বল অ্যাসিড, সেও কিন্তু অ্যাসিড, সেই তারও কি করতে হবে, জলীয় দ্রবণে H+ আয়ন দিতে হবে। এখন পরীক্ষায় প্রশ্ন আসে, আমি বলছি যে নিচের কোনটি সবল অ্যাসিড, সবল অ্যাসিড মানেই শক্তিশালী অ্যাসিড, তাই না? এবং দুর্বল অ্যাসিড মানে হচ্ছে মৃদু অ্যাসিড। এখন প্রশ্ন আসে যে নিচের কোনটি শক্তিশালী অ্যাসিড। এখন আমি তো বলে দিছি দুর্বল অ্যাসিডে কার্বন থাকবে, শক্তিশালী অ্যাসিডে কার্বন থাকবে না। এখন তুমি কি করলা, ধরো এরকম দেওয়া আছে, ধরো আমি বললাম হচ্ছে NaOH, NaOH, এটা একটা অপশনে দেওয়া আছে, এটার মধ্যে কার্বন নাই, বাকি গুলার মধ্যে কার্বন আছে ধরে নিলাম কথার কথা। ধরো বা আরেকটা দেওয়া আছে হলো আমরা বললাম হচ্ছে HCl, দেওয়া আছে আরেকটা অপশনে HCl। প্রশ্ন বলছে হচ্ছে নিচের কোনটি শক্তিশালী অ্যাসিড, নিচের কোনটি শক্তিশালী অ্যাসিড। এখন শক্তিশালী অ্যাসিডের ধর্ম কি, তার মধ্যে কার্বন থাকবে না। এখন তুমি অতি উৎসাহী হয়ে বাকিগুলোর মধ্যে দেখলা কার্বন আছে, বাকিগুলোর মধ্যে কি আছে, কার্বন আছে, তুমি যা দেখলা যে এটার মধ্যে কার্বন নাই। এখন তুমি এটা প্রথমে তোমার চোখে পড়ছে, তুমি এইটাই দাগায় দিয়ে আসবা, তুমি আর চেকও করবে না যে এটা আসলে অ্যাসিড কিনা। প্রথম শর্ত হলো এরকম কোয়েশ্চেন আনসার করার জন্য দেখতে হবে সেটা কি অ্যাসিড কিনা। অ্যাসিড আমরা কিভাবে দেখবো, দেখবো অ্যাসিডটাকে জলীয় দ্রবণে H+ আয়ন দিতে পারে কিনা, দিতে পারলে সেটা অ্যাসিড। দেখো এইটা তো H+ আয়ন দিতে পারবে না, এটা দিবে হচ্ছে OH- আয়ন, এটা কখনোই অ্যাসিড না। তুমি দেখছো কি কার্বন স্যার বলছে কার্বন না থাকলেই সেটা হচ্ছে শক্তিশালী অ্যাসিড, তুমি এটা দাগায় দিয়ে আসবা, এটা কিন্তু অ্যাসিডই না। উত্তর হবে এই যে এটা, এটার মধ্যে কার্বন নাই এবং কি আছে, H+ আয়ন সে দিতে পারবে। এখানে তুমি ক্লোরিন থেকে ভাববা যে এটার মধ্যে মনে হয় কার্বন দেওয়া আছে, অথচ কার্বন দেওয়া নাই, তার মানে এটা কি একটা শক্তিশালী অ্যাসিড। এখন হচ্ছে আমরা অজৈব অ্যাসিডের বিভিন্ন উদাহরণ দেখলাম, অজৈব অ্যাসিড গুলো হচ্ছে শক্তিশালী অ্যাসিড, আর দুর্বল অ্যাসিড গুলো হচ্ছে জৈব অ্যাসিড। জৈব অ্যাসিডের একটা উদাহরণ আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, হচ্ছে এরকম CH3CHOH, দেখো তো এখানে আমি বলছি না যে জৈব অ্যাসিডের মধ্যে COOH কথাটা থাকতে হবে, আছে না? এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড একটা, এটা হচ্ছে একটা ল্যাকটিক অ্যাসিড, এটা আমরা দুধের মধ্যে পাই, ঠিক আছে, এটা আমরা দুধের মধ্যে পাই। এবং এটা হচ্ছে একটা জৈব অ্যাসিড এবং এটা দুর্বল অ্যাসিড, কারণ জৈব অ্যাসিডটাই দুর্বল অ্যাসিড হয়। দেখো এটা দুর্বল অ্যাসিড যে প্রমাণ কি, দেখো এটার মধ্যে কার্বন কয়টা, একটা দুইটা তিনটা, এগুলো অনেক বড় হয়। এই যে যে ল্যাকটিক অ্যাসিডটা দেখো তো অনেক বড় একটা যৌগ না, অজৈব অ্যাসিড গুলা কি অনেক ছোট না? সাধারণত এই অজৈব অ্যাসিড দিয়েই প্রমাণ করা হয় বিভিন্ন কিছু, অ্যাসিডের বিক্রিয়াগুলো এই অজৈব অ্যাসিড দিয়েই করা হয়। অ্যাসিডের যে বিক্রিয়াগুলো করা হয় না সেগুলো হচ্ছে সবগুলোই অজৈব অ্যাসিড নিয়েই করা হয়। ওকে, আচ্ছা, তাহলে এতটুকু তোমরা বুঝে থাকলে দেখো পরবর্তী টপিকটা আমরা একটু কমপ্লিট করি। পরবর্তী টপিক হচ্ছে অ্যাসিডের বৈশিষ্ট্য। সাধারণত বলা হয় লঘু অ্যাসিডের বৈশিষ্ট্য, লঘু অ্যাসিডের বৈশিষ্ট্য সাধারণত বলা হয় এটা। তারপর আমরা লিখি অ্যাসিডের বৈশিষ্ট্য। অ্যাসিডের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি, অ্যাসিড হলো টক স্বাদযুক্ত। কি স্বাদযুক্ত বলো, টক স্বাদযুক্ত। অ্যাসিডের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো অ্যাসিড
নীল লিটমাস পেপারকে লাল লিটমাস পেপারে পরিণত করে? নীল লিটমাস পেপারকে লাল লিটমাস পেপারে পরিণত করে। অ্যাসিডের তৃতীয় বৈশিষ্ট্য হলো অ্যাসিড জলীয় দ্রবণে H+ আয়ন দান করে। জলীয় দ্রবণে H+ আয়ন দান করে। তারপরে হচ্ছে অ্যাসিডের সাথে তুমি যদি কোনো সক্রিয় ধাতুর বিক্রিয়া দাও, অ্যাসিডের সাথে তুমি কোনো সক্রিয় ধাতু বিক্রিয়া দাও, তাহলে তুমি পাবা হচ্ছে হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন গ্যাস। তারপর অ্যাসিডের সাথে তুমি যদি ক্ষারকের বিক্রিয়া দাও, অ্যাসিড প্লাস ক্ষারক, অ্যাসিডের সাথে তুমি যদি ক্ষারকের বিক্রিয়া দাও, তাহলে তুমি পাবা হচ্ছে লবণ আর পানি। তারপর হচ্ছে অ্যাসিডের সাথে তুমি যদি ধাতুর কার্বনেটের বিক্রিয়া দাও, তাহলে তুমি পাবা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। আচ্ছা, এগুলো হচ্ছে অ্যাসিডের বৈশিষ্ট্য, বুঝলা? তাহলে এটা আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখে ফেলি। হ্যাঁ, আমরা একটা অ্যাসিড নেই, সেটা হচ্ছে HNO3। দেখো, HNO3 আমরা একটা নিলাম, এটা টক স্বাদযুক্ত, সেটা আমরা মুখে না দিলে বুঝতে পারবো না আসলে। মুখে না দিলে আসলে টক স্বাদযুক্ত যেটা আমরা বুঝতে পারবো না। এখন এটা একটা তীব্র অ্যাসিড, এটা মুখে দিলে কি থাকবো আমরা, ঠিক থাকবো বলতো? ক্ষত হয়ে যাবে না, ঠিক থাকতে পারবো না। তাহলে এটা আমরা ধরে নেই টক স্বাদযুক্ত। তারপর একটা আসো অ্যাসিড, এটা কি করবে? নীল লিটমাসটাকে লাল করবে। ধরে নিলাম এইটার দ্রবণের মধ্যে নীল যে লিটমাস পেপারটা আছে সেটা যদি আমরা প্রবেশ করে, তাহলে সেটা লাল রঙে পরিবর্তিত হবে। তারপর হচ্ছে কি, অ্যাসিড জলীয় দ্রবণ H+ আয়ন দিবে। তাহলে দেখি এটা H+ আয়ন দেয় কিনা। এটা জলীয় দ্রবণ আলটিমেটলি বিয়োজিত হবে আর কি। এটা কত নম্বর? আমরা 3 নম্বর বৈশিষ্ট্য থেকে স্টার্ট করতেছি। এগুলোর সাথে মিলে কিনা আমরা একটু দেখবো। HNO3, এটা বিয়োজিত হবে H+ আয়ন প্লাস NO3- আয়নে। দেখো, এরা জলীয় দ্রবণে H+ আয়ন দিতে পারছে, তাহলে এটা একটা অ্যাসিড। তারপরে অ্যাসিডের সাথে ধাতুর বিক্রিয়া দিলে আমরা হাইড্রোজেন গ্যাস পাবো। তাহলে এটার সাথে আমরা একটা ধাতুর বিক্রিয়া দিব। ধরো ম্যাগনেসিয়াম ধাতুর বিক্রিয়া দিলাম আমরা, ম্যাগনেসিয়াম ধাতু প্লাস এই অ্যাসিড, এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। তার নাম কেন নাইট্রিক হলো, কেন নাইট্রাস হয় আরেকটা, সেটা আমরা বলবো। দেখো, ম্যাগনেসিয়াম কি করবে, এখান থেকে আহ কি নিবে? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। তার মানে নাইট MgNO3, এটার ম্যাগনেসিয়ামের যোজনী 2 নাইট্রেট নেবে, নাইট্রেটের 1 ম্যাগনেসিয়াম নেবে। তাহলে তো এরকমই থাকবে যৌগটা। আর সাথে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে কেমনে? দেখো, এখানে নাইট্রেট দুইটা হয়ে গেছে, তাহলে এখানে দুই দিতে হবে। দেখো, নাইট্রেট নিয়ে গেছো, থাকে কি H2 না, দুইটা থাকে। এই যে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে, তাহলে এটা সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করলো? H2 গ্যাস উৎপন্ন করছে। তারপর অ্যাসিডের সাথে ক্ষারক বিক্রিয়া করলে কি হবে? এই অ্যাসিডের সাথে আমরা এখন একটা ক্ষারক বিক্রিয়া করাবো। অ্যাসিড হচ্ছে HNO3 অ্যাসিড, ক্ষারক হচ্ছে নিলাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্ষারক কি, ক্ষার কি, এগুলো আমরা বুঝবো, টেনশন নাই, একটু পরে বুঝবো। জাস্ট মনে রাখো, OH- আয়ন যদি জলীয় দ্রবণে দিতে পারে কেউ, তাহলে তাদেরকে আমরা বলি ক্ষারক আসলে। ঠিক আছে, এইটুকু আমরা মনে রাখো আপাতত। তাহলে দেখো, H+NO3-, ক্যালসিয়াম 2+OH-, তাহলে প্লাসে নিবে মাইনাস কে, তাহলে তার সাথে সে যাবে, তাহলে পানি উৎপন্ন হবে।
প্লাস H2O, আর এখানে ক্যালসিয়ামের সাথে নাইট্রেট যাবে, তাহলে ক্যালসিয়াম NO3, এটার মধ্যে 2 হবে। তাহলে দেখো নাইট্রেট এখানে দুইটা আছে, এখানে কয়টা? একটা, তাহলে দুইটা দাও। দেখো এখানে হাইড্রোজেন দুইটা হয়েছে, এখানে হাইড্রোজেন কয়টা? দুইটা, চারটা হয়ে গেছে। তাহলে চারটা হলে এখানে 2 দিতে হবে, তাহলে হাইড্রোজেন 2 দুগুণে 4। এখন অক্সিজেন কয়টা হয়ে গেছে? এখানে অক্সিজেন হলো 3 দুগুণে 6 আর 2 8, 3 দুগুণে 6 আর এখানে 2 8। এখন মিলে গেছে, হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের সমতা করলাম আর কি। সমতা করা খুবই ইজি, জাস্ট একটু হিসাব করে বসাইতে হবে। তারপরে 6 নাম্বারটা, অ্যাসিড যদি ধাতুর কার্বনেটের সাথে বিক্রিয়া করে, তাহলে অ্যাসিড হচ্ছে এটা নাইট্রিক অ্যাসিড, এটার সাথে আমরা নিব হচ্ছে ধাতুর কার্বনেট। ধরো ধাতু হিসেবে নিলাম আমরা ক্যালসিয়াম, বা আমরা যদি নেই জিঙ্ক, ধাতু হিসেবে জিঙ্ক নিলাম। আর কার্বনেট, কার্বনেট মানে CO3, তাহলে ধাতুর কার্বনেট, ধাতুর সাথে কার্বনেট নিলে সেটাকে আমরা বলি ধাতুর কার্বনেট। ধাতু হলো জিঙ্ক আর কার্বনেট হলো CO3। ঠিক আছে, এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, এটা হলো 2 প্লাস, এটা হচ্ছে মাইনাস। তাহলে প্লাস নিবে মাইনাস কে, তাহলে কি হবে? জিঙ্ক নাইট্রেট, জিঙ্ক NO3 2 প্লাস, এখানে উৎপন্ন হবে হচ্ছে পানি, উৎপন্ন হবে এখানে, এখান থেকে পানি আর অক্সিজেন যে পানি উৎপন্ন হবে H2O, আর উৎপন্ন হবে হচ্ছে এখানে কার্বন ডাইঅক্সাইড। এই যে এখান থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে দেখো এই যে অ্যাসিডটা কি করলো? ধাতুর কার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করছে, তাহলে অবশ্যই এটা একটা অ্যাসিড। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে নাইট্রিক অ্যাসিড যে অ্যাসিড, এইটা তুমি প্রমাণ দাও, তাহলে এই বিক্রিয়াগুলো দেখায় বলে দিবা যে নাইট্রিক অ্যাসিড হচ্ছে কি একটি অ্যাসিড, কারণ অ্যাসিডের সকল ধর্মই তার মধ্যে কি বিদ্যমান। এই জন্য এটাকে আমরা কি বলবো? নাইট্রিক অ্যাসিডটাকে একটা অ্যাসিড বলবো। ওকে, তারপরের টপিকে যাই। তারপরের টপিক হচ্ছে আমাদের ক্ষার এবং ক্ষারক। ক্ষার এবং ক্ষারক, তাহলে এই টপিকটা আসলে একটা আরেকটার সাথে রিলেটেড। নামের মধ্যে রিলেশন আছে, অবশ্যই তার মধ্যে একটা রিলেশন আছে। আমরা একটু দেখি, আমরা একটু লিখি। মনে রাখবা ক্ষারক থেকেই ক্ষারের সৃষ্টি, একটু ডিফারেন্স আছে দেখেই নামটা চেঞ্জ করা হয়েছে, ক্ষারক আর ক্ষার। আচ্ছা, ক্ষারকের ইংলিশ মেবি হচ্ছে বেস, আর ক্ষারের ইংলিশ হচ্ছে অ্যালকালি। ঠিক আছে, এইটা হলো তাদের কি, তাদের হচ্ছে তোমার নামগুলো আর কি। তাহলে আমরা এতটুকু বুঝতে পারতেছি নাম দেখে যে ক্ষারক থেকে হচ্ছে ক্ষারের সৃষ্টি, এবং দুইটার মধ্যে কোনো না কোনো একটা সম্পর্ক অবশ্যই আছে আর কি, কোনো না কোনো সম্পর্ক অবশ্যই আছে। সেই সম্পর্কটা আমরা এখন নিরূপণ করব। কিভাবে নিরূপণ করব? দেখো, ক্ষারকের ইংলিশ বেস আমরা বুঝলাম, ক্ষারের ইংলিশ হচ্ছে অ্যালকালি, এটাও আমরা বুঝলাম। এখন ক্ষারক কি আসলে? একদম এক কথায় যদি আমি বলি, ক্ষারক হচ্ছে ধাতুর অক্সাইড অথবা হাইড্রোক্সাইড, ধাতুর অক্সাইড অথবা হাইড্রোক্সাইড, এই দুইটা মিলেই হচ্ছে হলো ক্ষারক। ধাতুর অক্সাইড কিভাবে হবে? ধাতুর সাথে যদি অক্সিজেন যুক্ত হয় তাহলে কি হবে? সেটা ধাতুর অক্সাইড হবে। অথবা ধাতুর সাথে যদি OH যুক্ত হয়, OH যুক্ত হয় তাহলে সেটা হবে ধাতুর হাইড্রোক্সাইড। তাহলে ধাতুর সাথে অক্সিজেন যুক্ত হইলে সেটা হবে ধাতুর অক্সাইড, ধাতুর সাথে OH যুক্ত হইলে সেটা হবে ধাতুর হাইড্রোক্সাইড। আচ্ছা, এখন আসি ক্ষারটা কি। ক্ষারটা হচ্ছে এই যে যে ক্ষারক আছে, ক্ষারকের সবাই কিন্তু আসলে পানিতে দ্রবীভূত হয় না। তাহলে যেসব ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তাদেরকে বলে হচ্ছে ক্ষার, আর যেসব পানিতে হয় না এবং হয়,
দুইটাই আছে হচ্ছে ক্ষারকের মধ্যে। ধরো ক্ষারক হচ্ছে আহ আমরা যদি বলি যে আমাদের বাবা মা দিয়ে আমি তোমাদেরকে উদাহরণটা দিই, যে ক্ষারক হচ্ছে আমাদের বাবা মা, আর আমরা হচ্ছে ক্ষার। ধরে নেই আমরা হচ্ছে পানিতে দ্রবীভূত হই, আর আমাদের বাবা মা হচ্ছে পানি এবং ডাঙা দুইটার মধ্যে কি হয়, সবকিছু ওনাদের মধ্যে আছে। তাহলে ক্ষারক হচ্ছে এমন একটা পদার্থ, সেটা হচ্ছে কি তাদের মধ্যে যারা পানিতে দ্রবীভূত হয় ধাতুর অক্সাইড বা ধাতুর হাইড্রোক্সাইডের মধ্যে, যারা যারা পানিতে দ্রবীভূত হয় এবং যারা পানিতে দ্রবীভূত হয় না, সবাই হচ্ছে ক্ষারক। আর যারা শুধুমাত্র পানিতে দ্রবীভূত হয় ক্ষারকের মধ্যে, তারাই হচ্ছে ক্ষার। আমরা কিন্তু এই কথাটা সবসময় শুনি, সকল ক্ষারকই ক্ষার, কিন্তু সকল ক্ষার কি নয়, ক্ষারক নয়। এই কথাটা আমরা জানি। আমরা জানি কি সকল ক্ষারকই ক্ষার, সকল ক্ষারকই ক্ষার। সকল ক্ষারকই ক্ষার, কিন্তু কিন্তু সকল ক্ষার কি নয়, ক্ষারক নয়। এতটুকু যদি বুঝে থাকো তাহলে দেখো আমরা একটু উদাহরণে যাই। ক্ষারকের উদাহরণের মধ্যে আছে ধাতুর অক্সাইড। যেরকম আমরা যদি বলি সোডিয়াম, সোডিয়াম হাইড্রোক্সাইড, Na2 ও, সোডিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, তারপরে জিঙ্ক অক্সাইড, ধাতুর অক্সাইড। ধাতুর হাইড্রোক্সাইড কি, সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপরে কি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তারপরে হচ্ছে জিঙ্ক হাইড্রোক্সাইড। ঠিক আছে, এগুলো হচ্ছে ধাতুর হাইড্রোক্সাইড। সাধারণত ক্ষারকের যে ধাতুর অক্সাইড গুলো যেগুলো আছে, ক্ষারক, ক্ষারকের মধ্যে অবশ্যই ধাতুর অক্সাইডও আছে, ধাতুর হাইড্রোক্সাইডও আছে। ধাতুর অক্সাইড যারা আছে তারা সাধারণত পানিতে দ্রবীভূত হয়, এবং তারাই হচ্ছে ওরও ক্ষার, মানে ধাতুর অক্সাইড যারা আছে। আর ধাতুর হাইড্রোক্সাইড গুলো সাধারণত কি হয় না, ধাতুর হাইড্রোক্সাইড গুলো সাধারণত পানিতে দ্রবীভূত হয় না। পানিতে দ্রবীভূত না হলে সেটা কি হবে না, ক্ষার হবে না। তারপরে আমরা যাই, এই যে যে আমরা ক্ষারক পড়লাম, এই ক্ষারক গুলোর মধ্যে কয়েকটা সুন্দর নাম আছে, যেগুলো হচ্ছে দেখো, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখো, সোডিয়াম হচ্ছে ধাতু, ধাতুর সাথে হাইড্রোক্সাইড থাকলে সেটা অবশ্যই ক্ষার। ধাতুর সাথে অক্সিজেন থাকলেও সেটা ক্ষার, সরি ক্ষারক। ধাতুর সাথে হাইড্রোক্সাইড থাকলে সেটা অবশ্যই ক্ষারক, ধাতুর সাথে অক্সিজেন থাকলে সেটা অবশ্যই ক্ষারক। তাহলে এটাও একটা ক্ষারক। তাহলে এই ক্ষারকটা কেন আমি লিখলাম একটু স্পেসিফিকলি, দেখো, ধাতু সোডিয়াম হাইড্রোক্সাইডের আরেকটা নাম আছে, সেটা হলো কস্টিক সোডা। এই নামটা একটু মাথায় রাখবা। অনেক সময় পরীক্ষায় বলবে যে কস্টিক সোডার সংকেত লিখো। কস্টিক সোডার সংকেত হলো সোডিয়াম হাইড্রোক্সাইডের যে সংকেত, একই সংকেত, এটাকে কস্টিক সোডা বলা হয়। এবং এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস। কেন গুরুত্বপূর্ণ আমি একটু বলি। গুরুত্বপূর্ণ থাকার পিছনে একটা রিজন আছে। সেই রিজনটা হলো, এটা হচ্ছে টয়লেট ক্লিনারের মূল উপাদান। টয়লেট ক্লিনারের মূল উপাদান। টয়লেট ক্লিনারের মূল উপাদান। তাহলে এটা হচ্ছে কি টয়লেট ক্লিনারের মূল উপাদান, মাথায় থাকবে। আচ্ছা, আমি আরেকটা লিখি। আরেকটা হচ্ছে আমাদের, আমরা যদি একটু বলি, সেটা হলো হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড।
অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এইটা হচ্ছে আসলে কেন, এইটাও দেখো অ্যামোনিয়াম হচ্ছে একটা আসলে ধাতু এবং হাইড্রোক্সাইড যেহেতু আছে সেটা হচ্ছে একটা কি ক্ষারক। তাহলে এটা কেন আমি স্পেশালি লিখলাম, এটা হচ্ছে গ্লাস ক্লিনারের মূল উপাদান। গ্লাস ক্লিনারের মূল উপাদান। এতটুকু একটু মাথায় রাখবা, এই দুইটা একটু স্পেশালি মাথায় রাখবা, ঠিক আছে? তাহলে দেখো আমরা এর পরবর্তীতে একটা বিক্রিয়া আছে, আমরা সেই বিক্রিয়াটা নিয়ে একটু কথাবার্তা বলি। এই যে দেখো আমাদের কস্টিক সোডা আছে প্রত্যেকটার মধ্যে আমাদের কি আছে, কস্টিক সোডা আছে। দেখো তো আছে কিনা প্রত্যেকটা মধ্যে, বিক্রিয়ার মধ্যে। এটাকে আমরা কস্টিক সোডা বলতে বলতে অভ্যাস করব, যাতে করে আমাদের মানে মাথায় থাকে আর কি, বুঝছো? বারবার বলবো কস্টিক সোডা। তাহলে এটা হচ্ছে একটা কস্টিক সোডা, ঠিক আছে? কস্টিক সোডাটা আমরা বলতে বলতে একটু মাথায় রাখবো, যাতে করে আমাদের একটু মাথায় থাকে আর কি, বুঝছো? তাহলে দেখো আমরা একটু বোঝার ট্রাই করি। হুম, দেখো কিভাবে বুঝবো। এই কস্টিক সোডার সাথে বিভিন্ন কিছু বিক্রিয়া দেয়, সেগুলো বিক্রিয়া দেওয়ার ফলে অদক্ষেপ সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? অদক্ষেপ। অদক্ষেপ মানে তলানি জমা। ধরো আমরা যদি একটু সিম্পলি তোমাকে বলি, ধরো কোনো পানির মধ্যে যদি আয়রন যুক্ত থাকে, সেই আয়রন যুক্ত যে আয়রনের যে কণাগুলো আছে সেগুলো দেখবা একটু রেখে দিলে পানিটা নিচে যে তলানিতে জমা হয়। তাহলে সেরকম ভাবেই তলানিতে জমা হওয়াটাকে বলা হচ্ছে অদক্ষেপ পড়া। তাহলে দেখো বিভিন্ন কিছুর সাথে বিক্রিয়া দিলে অদক্ষেপ হবে, এবং সেগুলোর রং কি হবে, কস্টিক সোডার সাথে বিভিন্ন যৌগ যখন বিক্রিয়া করবে, বিভিন্ন ক্লোরাইড, বিভিন্ন কি বিক্রিয়া দিবে, বিভিন্ন ক্লোরাইড যখন বিক্রিয়া করবে, তখন তাদের কিরকম পদক্ষেপ পড়বে, কোন রঙের, এগুলো আসে। বিভিন্ন ক্লোরাইড যখন বিক্রিয়া দিবে কস্টিক সোডার সাথে, তখন এক পদক্ষেপ পড়বে, এবং সেগুলোর বর্ণ কেমন হবে, অর্থাৎ রং কেমন হবে, সেটা কিন্তু পরীক্ষা আসে। তাহলে একটু দেখো মাথায়, একটু তোমাদেরকে দেখায় ঠান্ডা মাথায়। এটাকে আমরা বলবো হচ্ছে ফেরাস ক্লোরাইড, এটাকে বলবো ফেরিক ক্লোরাইড। এখন কেন এটা বলি, বা এটাকে আমরা বলবো কিউপ্রিক ক্লোরাইড। আরেকটা আছে কিউপ্রাস ক্লোরাইড। কেন আমরা কিউপ্রিক কিউপ্রাস বলি বা ফেরিক বা ফেরাস বলি? যেগুলা, যে মৌলগুলো হচ্ছে পরিবর্তনশীল যোজনী দেয়, যেরকম আয়রন পরিবর্তনশীল যোজনী দেয় 2 এবং 3, আয়রনের যোজনী কিন্তু 2 এবং 3, এই জন্য এটাকে বলা হচ্ছে পরিবর্তনশীল যোজনী দেয়, তাই না? এগুলো কি তোমরা জানো যে আয়রনের যোজনী যে 2 এবং 3? আচ্ছা, আয়রন হচ্ছে 2 এবং 3, এদের যোজনী কিন্তু ভিন্ন। মানে একের অধিক যোজনী আছে যাদের, তারাই হচ্ছে পরিবর্তনশীল যোজনী দেয়, এদেরকে বলা হয় পরিবর্তনশীল যোজনী সমৃদ্ধ মৌল। ওকে, এরকম আয়রন আছে। এরপরে কি আছে, নাইট্রোজেন আছে। নাইট্রোজেনের মধ্যে কত, 3, 5 আরো আছে। আপাতত 3, 5 জানো। তারপর সালফার আছে, সালফারে কত, সালফারের হচ্ছে 2, 4, 6। এরপরে আছে কপার। কপারের কত যোজনী, কপার হচ্ছে 29। হিসাব করো, কপার কত, 29 না? তারপরেরটাই কয়টা? আচ্ছা, কত হলো, 10, 18। তারপরেরটাই 20, 22, 24, 26। তারপরেরটাই হচ্ছে 26, 28, 29। তাহলে যোজনী দেখো, 2ও হইতে পারে, আবার যোজনী কত হইতে পারে, উম এখান থেকে একটা চলে গেল, ওখান থেকে লাভ দিয়ে 2 আর 3 হইতে পারে মনে হয়। এটা যোজনী মনে হয় 2 এবং 3 হইতে পারে, আমি শিওর না, বাট আমি তোমাদেরকে বলে দিলাম আর কি, জাস্ট মনে রাখো। তাহলে এগুলো হচ্ছে পরিবর্তনশীল যোজনী দেয়। এখন এদের নাম কেন ভিন্ন হয়, এটা তো তোমরা নিজেরা বলতে পারবা, ক্যালসিয়াম ক্লোরাইড এটা। এখন দেখো, যোজনী যদি কম হয়, যোজনী যদি কি হয়, কম হয়, তাহলে নামের শেষে আস যুক্ত হয়। কি যুক্ত হয়? আস। আর বেশি যোজনী হলে সেটা যুক্ত হবে ইক। তাহলে দেখো এইখানে যোজনী কত, একজনের যোজনী আরেকজন নেয় না। যেরকম আয়রনের যোজনী নিবে ক্লোরিন, ক্লোরিনের যোজনী 1 নিবে সে। 1 তো লিখতে হয় না, লিখতে হয়, হয় না। যোজনী যোজনী 1 লিখতে হয় না। ক্লোরিনেরটা যখন
যৌগ গঠন করবে আয়রন এবং ক্লোরিন বা যে কোনো যৌগ, ধরো আমি এ আর বি দিয়ে বুঝাই, ধরো এ এবং বি যখন যৌগ গঠন করবে তারা, তখন এর যোজনী নিবে বি, বি এর যোজনী নিবে এ। এখন আয়রন এবং ক্লোরিন, ক্লোরিনের যোজনী নিবে আয়রন, আয়রনের যোজনী নিবে ক্লোরিন, এটা ডান পাশে লিখবো আমরা। এখন দেখো এখানে আয়রনের যোজনী কত ব্যবহার হয়েছে, ক্লোরিনের যোজনী সে নিবে আর আয়রনের যোজনী নিবে ক্লোরিন, তাহলে ক্লোরিনের পরে কত দেওয়া, 2, এটাই তো আয়রনের যোজনী, তাই না? আয়রনের পরে কিছু নাই, তার মানে এটা হচ্ছে ক্লোরিনের যোজনী, কিছু নাই মানে 1 আছে, তাহলে 1টা ক্লাস যোজনী ক্লোরিনের, আর আয়রনের যোজনী কত, 2, তাহলে এর পরেরটা বলো তো, এখানে আয়রনের যোজনী কত এটার মধ্যে, 3, এবং ক্লোরিনের যোজনী কত এটার মধ্যে, 1, তাহলে আয়রনের যোজনী এখানে 3 এবং ক্লোরিনের যোজনী কত, 1। এখন দেখো তাহলে এটার মধ্যে কোনটা কম আছে, আয়রনের যোজনী কোনটার মধ্যে কম, প্রথমটা না দ্বিতীয়টা, প্রথমটা, এই জন্য এটা নামের শেষে আস যুক্ত হবে, এটাকে আমরা বলবো ফেরাস ক্লোরাইড। কি বলবো, ফেরাস ক্লোরাইড, পরেরটার নামের শেষে ইক বসবে, তাহলে ফেরিক ক্লোরাইড। আর এটাকে আমরা বলবো কিউপ্রাস ক্লোরাইড, কিউপ্রাস ক্লোরাইড, বুঝছো, কিউপ্রাস ক্লোরাইড, নামের শেষে আস যুক্ত হবে, 3 হইলে হয়তো কিউপ্রিক, এরকম হয়তো, আমি কপারেটটা শিওর না, জাস্ট বলে দিলাম আর কি। আর এটা হচ্ছে জিঙ্ক ক্লোরাইড। এখন তুমি মাথায় রাখবো হচ্ছে ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, এদের ক্লোরাইড, এদের কি ক্লোরাইড, এদের ক্লোরাইড যদি কস্টিক সোডার সাথে বিক্রিয়া করে, তাহলে তাদের যে অদক্ষেপটা পড়বে সেটা হবে সাদা বর্ণের। এটা তুমি মাথায় রাখবা, 3টা চলে গেল। তারপরে আমরা মনে রাখবো যেখানে আমরা কপার দেখব সেখানে আমরা লিখবো নীল, কপার মানেই লিখবো নীল, কপারের মনে অনেক বেদনা, এই জন্য বেদনার রং নীল নিয়ে সে বসবাস করে, এটা মাথায় রাখবো। তারপর দেখো এখানে আছে ফেরাস ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, এই দুইটা একটু মনে রাখতে পারবা না, বাকিগুলো তো আমি তোমাকে মনে রাখাই দিলাম। তাহলে ফেরাস ক্লোরাইড হবে হালকা সবুজ আর ফেরিক ক্লোরাইড হবে লালচে বাদামি। আচ্ছা, তাহলে এতটুকু যদি মাথায় থাকে তাহলেই হলো। তাহলে আজকের ক্লাসটা আসলে এই পর্যন্তই রাখতেছি, নেক্সট ক্লাসে আসলে আমরা অন্য বিষয় আশয় নিয়ে আসলে কথাবার্তা বলবো ইনশাল্লাহ। সো দেখা হবে খুব শীঘ্রই ইনশাল্লাহ। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।